পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন, এর আগে কংগ্রেস ক্ষমতায় ছিল 30 বছর, বামেরা ক্ষমতায় ছিল, কোনোদিন মন্দির মসজিদে রাজনীতি হয়নি। রাজনীতিতে মন্দির মসজিদ সাবজেক্ট। কিন্তু মমতা ব্যানার্জি এসে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল করবো, মিথ্যা কথা, পাক্কা ঢপবাজি। যেদিন বলেছিল সেদিনই বলেছিল পাক্কা ঢপবাজি করছে ও। কারণ হাসপাতাল কোনো মানে হিন্দু বা মুসলমান হতে পারে? আপনি ধরুন ওই হাসপাতালের সামনে অ্যাক্সিডেন্ট করলেন, হাসপাতাল বলে না না ভাই তুমি অ্যাডমিশন নেবো না, তোমার মানে যদি কোনো হিন্দু অ্যাক্সিডেন্ট, না ভাই নেবো না, তুমি হিন্দু, এটা বলতে পারে হাসপাতাল? বলতে পারে না। তাহলে হাসপাতাল কখনো হিন্দু বা মুসলমানের জন্য হতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জি বললো কিসের জন্য? রাজনীতিটা করবে বলে। মমতা ব্যানার্জি মাথায় ঘোমটা দিয়ে চলে গেল ইফতারি করতে। আরে সারা দিন গান্ডে পিন্ডে গিললো, সারা দিন খেলো, দিয়ে ইফতার পার্টির নামে সন্ধ্যাবেলায় যে কটা রোজদার ছিল সে কটা পর্যন্ত রোজা তারা ভাঙবে তাদেরকে পর্যন্ত গুমরাহ করছে। তারা সারাদিন না খেয়ে রোজা ভাঙছে, ও গান্ডে পিন্ডে সারাদিন গিলে রোজা ভাঙতে ছিল। আরে তুমি রোজা করো নাকি? তোমার রোজা কবুল হবে? তুমি অমুসলিম, তো কিসের রোজা? তুমি বলো যে আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি, বলো। ও না, ভোট নেওয়ার জন্য একবার হিন্দু একবার মুসলমান যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। RSS কে স্যাটিসফাই করার জন্য তুমি কখনো মহাকাল, কখনো জগন্নাথ, কখনো দুর্গা মণ্ডপ, ও চলবে না। এই রাজ্যে RSS এর সব থেকে বড় পার্টনার হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা ব্যানার্জি। সেই জন্য দেখেন না, সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকতে পারে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডেকে জেলে ভরে দিল অরবিন্দ কেজরিওয়াল। এই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে, হেমন্ত সোরেন জেলে ঢুকিয়েছে। মমতা ব্যানার্জি এত প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ, দিস্তা প্রমাণ সব তুলে দিলাম। অঙ্কিতা অধিকারী থেকে শুরু করে মমতা ব্যানার্জি গুজু 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 করছে যারা, সব প্রমাণ তুলে দিলাম। ও বাবা ডাকে না, পরিষ্কার ডাকে না, বলতো জেল তো দূরস্থ, পরিষ্কার সেটিং। RSS এর বড় পার্টনার এই রাজ্যের বিজেপির থেকে, RSS এর বড় পার্টনার হচ্ছে তৃণমূল কংগ্রেস। তোমার মানুষ বুঝে গেছে, এবার মানুষ বুঝে গেছে, পরিষ্কার হয়ে গেছে ওবিসি কাণ্ডে, ওয়াকআপ কাণ্ডে এবং মসজিদ কাণ্ডে। মমতা ব্যানার্জি হচ্ছে RSS এর সব থেকে বড় পার্টনার। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলে দিয়েছেন যে বিজেপি, সেন্ট্রাল বিজেপি একদম তিনি বুঝতে পারছেন, তিনি দলে ঢুকে বুঝতে পারছেন। আমরা আগে এটা বুঝেছিলাম যে এখানে মানে কেন্দ্রের সরকার, বিশেষ করে সেন্ট্রাল বিজেপি, মানে বুঝতে পারছেন পুরো অংশটা, এরা বেসিক্যালি মমতা ব্যানার্জিকে জল ছিটিয়ে রেখে দিয়েছে, পানি ছেড়াককে রেখে দিয়েছে। তুই থাক বাবা, কারণ এখানে বিজেপি ক্ষমতা এলে মুসলমানদের এত দুর্মুষ করতে পারবে না যে দুর্মুষ মমতা ব্যানার্জি করছে। প্রতিদিন সম্পদ কেড়ে নিল, শিক্ষা কেড়ে নিল, সব কোমর ভেঙে দিয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার ফলে মুসলমানদের কোমর ভেঙে গেছে, আর ওয়াকফ কেড়ে নিয়ে মুসলমানদের পেটে লাত মেরেছে মমতা ব্যানার্জি। এরপরেও যদি মুসলমানরা না বুঝতে হবে যে তাহলে কিছু করার নেই। সেই জন্য কিছু মানুষ বলছে যে হুমায়ুনের বাবরি মসজিদ একটা সেটিং মমতা ব্যানার্জির সঙ্গে, যে মমতা ব্যানার্জির মুসলিম ভোট কিছু সরে গিয়েছে, হুমায়ুন 5-6টা সিট নিয়ে এলে আবার ওটা নিয়ে তৃণমূলে ঢুকে যাবে। দেখুন, মমতা ব্যানার্জিকে লোকে কেউ ভোট দেবে না, আর এখন মমতা ব্যানার্জির সাথে যে মুসলমান থাকবে বুঝতে হবে যে তারা সব মুসলমান বিরোধী। যে মুসলমান থাকবে, সে নেতাই থাকুক আর কর্মী থাকুক আর ভোটারই থাকুক, সব মুসলমান বিরোধী যে কেউ থাকবে। কারণ মমতা ব্যানার্জি সরাসরি, আপনি শিক্ষা ক্ষেত্রে দেখুন, ওবিসি সুবিধা নিয়ে তো অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হচ্ছিল। আপনার বাড়ির ছেলেটা সুবিধা পাচ্ছিল, চাকরি পাচ্ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি করে দিয়েছিল, শেষ করে দিল সব। মুসলমানদের শিক্ষা জগৎ থেকে হাওয়া, চাকরির জগৎ থেকে হাওয়া করে দিল মমতা ব্যানার্জি। ইচ্ছা করে মামলা লড়তে দেন, ইচ্ছা করে। আপনি ভাবতে পারবেন না কি করেছে, কি বড় অপরাধ করেছে এই ওবিসি। তারপরেও তো মুসলমানেরা বলছে যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে। একদম না, বললাম তো, ওখানে RSS এর বড় পার্টনার হচ্ছে মমতা ব্যানার্জি, সব থেকে বড় পার্টনার।
অন্য যাকে ভোট দেবেন দেবেন, মমতা ব্যানার্জিকে একদম ভোট দেবেন, একটি ভোট দেবেন না। ও যদি কোনো মুসলমান যদি মমতা ব্যানার্জিকে ভোট দেন, কোনো মুসলমান যদি মমতা ব্যানার্জিকে ভোট দেন, সেটা হবে হারাম ভোট, একদম হারাম ভোট হয়ে যাবে। কেউ কোনো মুসলমান মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না, একদম হারাম ভোট হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি বলেন যে এইসব যাতে চাকরি ওবিসি, আমি যখন ভালো কিছু করতে যাই, কিছু আইনজীবী আছে তারা আইন লড়াই করে এগুলো বাতিল করে দিচ্ছে। কারণ চুরি করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তোকে একটা বাতিল হয়নি, কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের ভাই পর 3টে রাস্তার উপর 35টা প্লট হয়নি। আর যাদের ভাই পর 3টে রাস্তার উপর 35টা প্লট হয়েছে, তাদের কারণে এই বাতিল হয়েছে। সাদা খাতার মাস্টার বানাবে আর তোমাকে জল ছিটিয়ে রেখে দেবে, সবাইকে তোমার আরএসএস? হ্যাঁ, তুমি সাদা খাতার মাস্টার বানাবে, তোমাকে জল ছিটিয়ে রেখে দেবে, সবাইকে আরএসএস পাবে নাকি? কিন্তু এই যে 32,000 চাকরি না 26,000 চাকরি যেভাবে দিয়ে দেওয়া হলো পরিবারের দিকে চেয়ে, এই বিষয়ে আপনার মতামত? এই নিয়ে মামলা এখনো পেন্ডিং, যে মূল মামলা, সেই মামলা এখনো পেন্ডিং, সেই মামলায় বিচার হবে। এখনো সিবিআই ইডি তদন্ত হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে পুরো এই যে দুর্নীতির যে পুরো চিত্র, সেটা যেন উঠে আসে। যারা দুর্নীতি করেছে তারা প্রত্যেকে যেন জেলে যায়, এটাই চেষ্টা করছি। নিশ্চিতভাবেই আশা করি সেটা কিছু। আপনি বললেন একটু আগে যে দিল্লির প্রধান মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলো, বা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন গ্রেপ্তার হলো, তারপরে তাদের এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ভাইপোর উপরে সরাসরি অনেক অভিযোগ থাকা সত্ত্বেও একবার ডেকে জিজ্ঞাসা করলো না, তারপরেও আইনের উপরে ভরসা রাখছে না। অবশ্যই, সে তো এটা দেখুন কিছুই হয়নি, তারপর তো আস্তে 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 করেছি। এই যে পার্থচার্যকে জেলে ভরাই, ছাড়বো নাকি? আপনি কি ভাবছেন? এ বাবা সাংঘাতিক চক্র, আইনি চক্র। হয় না, দের হে মগর অন্ধের নেই। দেরি হতে পারে, অন্ধকার নয়। 26-এর আগে কি জেলে যাবে মুখ্যমন্ত্রী বা ভাইপো? চাইলে যদি চাই তাহলে 26 কেন, আজকে সন্ধ্যাবেলায় জেলে যাবে, এবং যদি যা প্রমাণ আছে তাতে সারা জীবন জেল থেকে বেরোতে পারবে। দেখলাম যে প্যাটিস কাণ্ডে যে মোস্তাফিজুর যা, আর ওর সঙ্গে আরো একজনকে মারা হয়েছে, তার নাম শ্যামল ধর। কিন্তু শ্যামল ধরের ভিডিও বা তার বক্তব্য দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে মোস্তাফিজুর। যেহেতু মেরেছে যারা, তারা রেজাউল মেরেছে যারা, তারা গীতা পাঠ করতে এসেছিল, আর শ্যামল ধরের ভিডিওটাকে সম্পূর্ণ ভাইলেট করে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমানের ডিভাইড করে দেওয়া হচ্ছে এই জায়গায়। না দেখুন, আমি এটাকে রুটি রুজির সমস্যা বলে মনে করি। দেখুন, যে সমস্ত মানুষ প্যাটিস বিক্রি, তিনি হিন্দু আসতে পারেন, মুসলমানও আসতে পারেন, এবং আপনি ময়দানে গিয়ে দেখবেন অনেক কিছু বিক্রি করে। দেখবেন যে ওই ডালাই ছোলা বিক্রি করছে, কেউ দেখবেন চা বিক্রি করছে, কেউ প্যাটিস বিক্রি করছে, পেটের দায়ে এসছে। কোনোদিন খেলা হচ্ছে ময়দানে, দেখবেন রবিবারে দেখবেন কতজন ওই বাচ্চা নিয়ে এসে খেলা করে ময়দানে, তাদেরকে কাউকে ছোলা বিক্রি করছে, কাউকে চা বিক্রি করছে, কাউকে বাদাম বিক্রি করছে, পেটের দায়ে তারা আসে। কেউ প্যাটিস বিক্রি করছে, সে হিন্দুও বিক্রি করছে, মুসলমানও বিক্রি করছে, সবাই বিক্রি করছে। মানুষ রুটি রুটির টানে এসছে। এই রাজ্যে কর্মসংস্থান নেই। যে কোনো ধর্মাবলম্বী মানুষ হতে পারেন, হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন। দুর্ভাগ্য হলো লোককে হিন্দু মুসলমান হিসেবে দেখতে হচ্ছে, এটাই দুর্ভাগ্য। সেই জন্য আমি মনে করি যে হিন্দু মুসলমান হিসেবে মানুষকে না দেখে, যে আসলে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা করার জন্য পেটানো হয়েছে, এবং সেই পিটিয়েছে মমতা ব্যানার্জির রাজ্যে। তার কারণ মমতা ব্যানার্জির রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। শুভেন্দু অধিকারী তাদের তো গলায় মালা দিচ্ছে এবং বলছে আমি আগে হিন্দু তারপরে বিধায়ক। দেখুন, এই বিজেপি তো চাই হিন্দুত্বের রাজনীতি করতে, আর এই স্কোপটা তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি। এটাই তো আমার বক্তব্য। বিজেপির হিন্দুত্বের রাজনীতি নিয়ে তো মানে সেটা তাদের ভিত্তি, সেটা তারা ডিক্লেয়ার্ড ভিত্তি, হ্যাঁ, তাদের পরিষ্কার এজেন্ডা। জমিটা তৈরি করে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। এটাই তো বক্তব্য। দেখুন, বামেদের আমলে 34 বছর ক্ষমতায় ছিল, বিজেপি কোথায় ছিল? বড় বাজারের পার্টি ছিল, বিজেপি কোথাও ছিল রাজ্যে? মমতা ব্যানার্জি হাত ধরে নিয়ে এসে বিজেপিকে অলি গলি চিনিয়ে তাদের মানে হিন্দুত্বের রাজনীতি করা যাবে এরকম ক্ষেত্র তৈরি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেসিক্যালি এই রাজনীতিতে ঢুকে পড়েছে।
এই রাজনীতি উনি করছেন, প্রথম থেকেই করছেন, এবং এটা RSS এর অঙ্গুলি হিলনেই করেছেন। প্রকাশ্য গুন্ডামি করলো, মারধর করলো, তাদেরকে গ্রেপ্তার করে ধরে আনার পরে তাদের গলায় মালা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে, পরবর্তীতে আমরা পশ্চিমবাংলার সেবা করবো। তাহলে একজন গুন্ডাকে গলায় মালা তুলে তাকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দেওয়ার, দেখুন এই হিন্দুত্বের রাজনীতি বা মানে ওই উগ্র রাজনীতি করে আপনার সমাজের ক্ষতি হয়, লাভ কিছু হয় না। দেখুন, এটা হচ্ছে বাঘের পিঠে চড়া। সবাইকেই বলে দিচ্ছি, বাঘের পিঠে চড়ছেন তো, বাঘের পিঠে চড়তে খুব ভালো লাগবে, কিন্তু মাথায় রাখবেন বাঘের পিঠে একবার চড়ে গেলে ওই নামতে গেলে না হালুম করে খাবে। একবার চড়ে তো গেলেন, ওই নামতে গেলে হালুম করে খাবে। মমতা ব্যানার্জি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে যে রাজনীতি, আজকে তো ওই হুমায়ুন কি বলছে যে 30 আমি কেন বলেছিলাম, তো মমতা ব্যানার্জির কথাই বলেছি, তো পরিষ্কার বলে দিচ্ছে যে আর কিছু কর হুমায়ুন, নাহলে তো অধীর আর সেলিম জিতে যাবে। সে তো বলে দিচ্ছে, ওপেনলি বলে দিচ্ছে, তাই আমি করেছি। ওদের হুমায়ুনের জিতা আটকাতে হুমায়ুনকে দিয়ে মমতা করিয়েছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, ইকুয়েশন তো পরিষ্কার। ওই কথা যদি না বলতো তাহলে অধীর চৌধুরী জিততো, মোহাম্মদ সেলিমও জিততো। অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে। তাহলে কি হতো, সিপিএম এর একটা এমপি, কংগ্রেসের আরো একটা এমপি আছে, আরো একটা এমপি হতো এই রাজ্য থেকে। তাহলে কি হতো, মোহাম্মদ সেলিম গিয়ে লোকসভায় গিয়ে বিজেপির বিরুদ্ধে উদ্দাক্ত কণ্ঠে বলতো, হিন্দি ইংরেজি বাংলা মিশিয়ে সুন্দর করে শের শায়রি দিয়ে, অসাধারণ তার পারফরমেন্স পার্লামেন্টে, বিজেপিকে লড়াই দিতে পারত। মোহাম্মদ সেলিমের যে পারফরমেন্স, অধীর চৌধুরীও তাই, বিরোধী দলনেতা। আজকে যদি অধীর চৌধুরী জিততো, পশ্চিমবঙ্গ থেকে বিরোধী দলনেতা হতো। দেখুন, অধীর চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু অধীর চৌধুরী কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি করেনি, এ তো বলতেই হবে। অধীর চৌধুরী কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি করেনি, মোহাম্মদ সেলিম কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি করেনি, কিন্তু মমতা ব্যানার্জি হিন্দু মুসলমানের রাজনীতি করতে হুমায়ুনদের আগিয়ে দিয়েছে। সেই হুমায়ুনদের ইউজ করে অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারিয়েছে, যাতে বিজেপির বিরুদ্ধে বলার জন্য সংসদের অভ্যন্তরে অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিমরা না থাকে। এটাই হচ্ছে বিজেপির সাথে মমতা ব্যানার্জির আন্ডারস্ট্যান্ডিং। এটা বুঝুন, এই রাজ্য থেকে দুটো স্টলওয়ার্ড সাংসদ যাচ্ছে, অধীর চৌধুরীও যাচ্ছে, মোহাম্মদ সেলিমও যাচ্ছে। ভাবুন, সংসদের অভ্যন্তরে। ইউসুফ পাঠানের তো কোনো খবর নেই। কোথায় অধীর চৌধুরী, কোথায় ইউসুফ পাঠান, কোথায় মোহাম্মদ সেলিম, কোথায় এসব, কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি। অধীর চৌধুরীর পারফরমেন্স, মোহাম্মদ সেলিমের পারফরমেন্স, রাজনীতি জানে নাকি না কিছু জানে? এসছে, দুদিন এসছে, ওখান থেকে এসছে, ও বাবা বলেছে তাই ওকে এমপি করতে হবে, নে এবার তুই যা ইচ্ছা বল। মমতা ব্যানার্জি আগাগোড়া এমন ব্যক্তি চেয়েছিল যারা রাজনীতি বোঝেন, আমার কথা মতো চলে। চক্রবর্তী, মমতা ব্যানার্জির রাজনীতিটাই ওটা। মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে এমন লোককে দিয়ে নিয়ে আসবো যারা কিচ্ছু বোঝে না, যা বলবো তাই শুনবে, আরো একাই থাকবে। বলেন, আমি 294টা কেন্দ্রে, আমি 42টা কেন্দ্রেই আমি, ও বেসিক্যালি ওরকম চাই। দেখেছেন তো কিছু কচ্ছপ, মানে ওই কচ্ছপকে উল্টে দিলে শুধু পা হাত পা নড়ে আগাতে পারেন না, তো মমতা ব্যানার্জি ওই উল্টানো কচ্ছপ টাইপের লোকজন চাই। ওই ধরে উল্টে দেয়, হাত পা নড়বে, আগাবে না আর কি। ওই দিদি যা কইলো আমারও তাই রইলো। কারণ বলার ক্ষমতা, যদি তুমি বাবা ভুল বলছো, এটা বলার কারোর ক্ষমতা আছে যে না তুমি ঠিক বলছো না? ও দলের কারোর বলার ক্ষমতা আছে? আচ্ছা, কোনো রাজনৈতিক দল এভাবে চলে? কংগ্রেস বলুন, সিপিএম এর ধরুন কোন একটা পলিসি হলে সবাই আলোচনা করে, যার বিরুদ্ধে মত হয় সেও আলোচনা করে, যার সহমত হয় সেও আলোচনা করে। কেন আমি বিরুদ্ধে মত দিচ্ছি এই কারণে, কেন সহমত পোষণ করছে এই কারণে। তাহলে যুক্তির জায়গা, এটা মতামত বিরোধী দল মানে তো তাই। ও না, রানীমা এলো বললো করে দে, করে দিলাম, এই কিরি সব কোম্পানির কর্মচারীদের মতো ওই উল্টানো কচ্ছপের মতো হাত পা ছুটছে, আগা হয় না পিছু না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, উল্টানো কচ্ছপ, সব হাত পা ছুটছে শুধু।
ওই নীলবাতির গাড়ি নিয়ে ওই লোকের বাড়িতে ওই ইয়েতে ওই বিবাহ অনুষ্ঠান বা ইয়েতে গিয়ে হাতের প্লেট ধরে খাচ্ছে নীলবাতির গাড়ি। ওই দেখো মন্ত্রী এলো নীলবাতির গাড়ি, আর নামে মন্ত্রী, ও কাজ আছে কিছু?